তুমি যদি আমার কাছে আসো, একটা মাজারে গিয়ে শপথ করতে হবে, তুমি আমার অতীত মনে রাখবা না। 3 বছর প্রেম ছিল। প্রেমের পরে পরিবারকে জানিয়েছিলাম, পরিবারকে সম্মতি দিয়েছে আমার আম্মু। তারপর আমরা কোর্টে গিয়ে বিয়ে করছি। বিয়ে হয় 2015 সালে। বিয়ে করার পরে একসাথে ছিলাম। আমি তখন ঢাকায় জব করি একটা কোম্পানিতে, ওকে আমি ঢাকায় নিয়ে আসি। ও একটা জব নিছে, জব নেওয়ার পরেও একসাথে চাকরি করতে দুজন। সুন্দর, অনেক দিন হয়ে গেল, প্রায় 4-5 বছর হয়ে গেল। আমার একটা বেবি আসছে। বেবি আসার পরে আমি ওকে ওর বাপের বাড়িতে পাঠিয়ে দিছি। আমি ঢাকায় জব করি, সুন্দর সম্পর্ক, কোনো ঝামেলা নাই। এক পর্যায়ে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি প্রবাসে যাব। 2019 আমি আবেদন করি প্রবাসে যাওয়ার জন্য। তখন করোনাকালে সব কিছু রেডি করছি, দুবাই যাবো আর কি। আমার কাছে তখন টাকা ছিল না। ও আমাকে অনেক সাহায্য করছে, এনজিও থেকে টাকাটুকু নিয়ে দিচ্ছে। আমার কাছে তেমন টাকা ছিল না, ওর সাহায্যে আমি দুবাইতে গেলাম। সুন্দর করে কাজ করতেছি, ওরে আমি মাসে মাসে টাকা দিতেছি। যেগুলো দাঁড় দেনা করে গেছি ওগুলো সুদ করে ফেলছি। সব কিছু ক্লিয়ার, সব কিছু সুদ হয়ে গেছে। এক পর্যায়ে আমার ওখানে 4 বছর হয়ে গেছে, 4 বছর আসতে পারেনি দেশে। ওকে আমি সব কিছু দিতেছি, কোনো সমস্যা নাই। কথাবার্তা হচ্ছে, আমার বেবির সাথে কথা হচ্ছে, ওর সাথে কথা হচ্ছে। ওর বাপের বাড়িতে ছিল। মাঝখান দিয়ে ওর একটা ছোটো ভাই আছে, উনি বিয়ে করবে। বিয়ের পরে বলতেছে আমার ভাইয়া তো বিয়ে করবে, আমার বাড়িতে আর থাকা সম্ভব না, আমার একটা বাসা নিয়ে দাও। আমি বাসা নিবা, থাকতে পারবো একা বাবুকে নিয়ে? হ্যাঁ থাকতে পারবো। হ্যাঁ বাসা নিল, সুন্দর করে থাকতেছে। যে বাসার মালিক উনি হচ্ছে আমাদের আত্মীয়। তারপর একদিন দুপুরবেলা আমি ডিউটি শেষ করে ঘুমাইতে গেছি। আমার ওয়াইফ যে বাসায় থাকে ওই বাসার মালিক আমার হোয়াটসঅ্যাপ একটা মেসেজ দেয়, বলছে যে আপনার বাসায় তো একজন লোক আসছে, আপনার ওয়াইফের নাকি মামাতো ভাই ফটিকছড়ি থেকে। আমার ওয়াইফ ওই ব্যক্তিকে বলছে এটা আমার মামাতো ভাই, বাড়ির মালিককে তাই বলছে। মালিক শির হওয়ার জন্য আমাকে ফোন দিছে, মামাতো ভাই কিনা। আমি বলছি না, এটা আমি দেখতেছি, খবর নিতেছি। তারপর আমি ফোন দিছি, সাথে সাথে কে আসছে, ও স্বীকার করে না কোনো রকম। ওরা আমি বললাম ভালো হয়ে যাও, যেগুলো করতেছো এগুলো আর করিও না। আমি প্রবাস আসছি তোমার সুখের জন্য, ঠিক আছে? আমি তোমার কোনো কিছুর অভাবে রাখি নাই, আমার সাধ্য মতো যা আছে সব দিতেছি। তুমি এগুলো অনিয়ম কেন করবা? তুমি ওগুলো আর করবা না। কে আসছে না আসছে আমি জানি না, আমি দেখতেছি না। আমি ওই ব্যক্তি আমাকে বলছে, আমি শুনতেছি। ও আমাকে বলতে তুমি কি আমার কথা বিশ্বাস করো নাকি ওই ব্যক্তির কথা বিশ্বাস করো? আমি বলছি আমি তোমাকে বিশ্বাস করি। তোমাকে বিশ্বাস করি বিধায় 4 বছর ধরে আমি প্রবাসে পড়ে আছি, তোমাকে বিশ্বাস করে রেখে আসছি। তুমি ওই বিশ্বাসটা রাখো। কয় ঠিক আছে রাখবো। হয়তো আমার কাছে আসে নাই, একটা লোক আসছে, ঠিক আছে, আমার কাছে আসে নাই, আমার বোনের কাছে আসছে। ওর বোন সহ একসাথে থাকতো বাসায়। কই তুমি বিশ্বাস করো আমাকে বলতেছে। আমি বলি হ্যাঁ ঠিক আছে, তাহলে বিশ্বাস করলাম। ওর মোবাইল আমি অনেক সময় ওয়েটিং পেতাম, ইমো, তারপর এমনি নাম্বার ওয়েটিং পেতাম। মানে বেশি কথা বাড়াবাড়ি করতাম না, বেশি কথা বাড়াবাড়ি করলে ওখানে তো টেনশন। ও আমাকে বিভিন্ন ধরনের কথা বলবে, একটা টেনশন না প্রবাসে। বলছি কার সাথে কথা বলছো? আমাকে বলতেছে আমি একটা আমার খালতো ভাইয়ের সাথে কথা বলতেছে। আজ কিছু জিজ্ঞেস করি না, বেশি অতিরিক্ত কিছু জিজ্ঞেস করি না। বেশি যদি অতিরিক্ত জিজ্ঞেস করি, উনি আমাকে বলতেছে আমি তো কারোর সাথে কথা বলতেছি না, তুমি আমাকে বিশ্বাস করো। আমি বলছি ঠিক আছে, সমস্যা নেই। ওর নাম্বার তো ওয়েটিং পাইতেছি, বাড়ির মালিকও কিছু কথা বলছে, কারো কথা বিশ্বাস করি নাই। তারপর এক পর্যায়ে যখন ওর নাম্বার আমি ওয়েটিং পাইতেছি, আমি এক পর্যায়ে সিদ্ধান্ত নিয়েছি আমি ওকে বলবো না, আমি বাসায় চলে যাব দুবাই থেকে। আমার ওয়াইফকে বলছি একজন লোকের সালানে নিয়ে যাবে, ওই লোককে তুমি বাসায় গেলে কিছু নাস্তা পানি দিও। ছেলেকেও বলছি, আমার ছেলে তো অনেক খুশি। পাপ্পা আমার জন্য কি পাঠাইবা? আমি এটা সেটা পাঠাবো। হ্যাঁ ঠিক আছে। আমি 31 তারিখ চলে আসলাম, ওকে না বলে কেউ বলি নাই। আমার ফ্যামিলি, আমার আম্মুরে, আমার ভাইয়ারে, আমার ভাবিরে, কাউকে বলেনি? কেউ বলি নাই। আমি টিকিট করছি, টিকিট করার পরে 31 তারিখ চলে আসছি। আমার ওয়াইফের ফোন দিছি, বলছে যে লোক আমি বলছি চালানি নিয়ে যাবে ওই লোক যাইতেছে, কিন্তু তুমি রেডি রাখিও, চা নাস্তা কিছু ব্যবস্থা করিও। হ্যাঁ হচ্ছে ঠিক আছে। তাহলে ওই লোককে পাঠাইছি, তোমার নাম্বার দিছি, তোমার কাছে ফোন দেবে। গেলাম বাসার সামনে, তার ওনাকে আমার ওয়াইফকে ফোন দিছি, আপনি এখানে আসেন, আমি এখানে আসি। আবার আমার ছেলেকে পাঠাইছে। আমার তখন মাস্ক পরা ছিল, একটা ক্যাপ আছে না, ক্যাপ পরা ছিল, শীতের কাপড় পরা ছিল, গলার মধ্যে একটা মামলার ছিল। ও আমাকে চিনতে পারতেছে না, আমার বাচ্চা আমাকে চিনতেছে না। আমি বলছি আঙ্কেল কেমন আছো? আমি আমার বাচ্চাকে আমার আঙ্কেল ডাকছি, আঙ্কেল কেমন আছো? হ্যাঁ আঙ্কেল ভালো আছি। কত বছর পরে আসছেন আপনি? 4 বছর পরে। বাচ্চাকে প্রথম দেখছেন নাকি? না, বাচ্চা আমি যখন গেছি তখন বাচ্চা ছোট ছিল। কয় বছর ছিল তখন? ছিল ধরেন 4 বছর। 4 বছর। আর আপনি 4 বছর পর আবার আসছেন, আপনাকে চিনছে না ঠিক মতো। তার মধ্যে আপনার বেশভূষা ছিল আলাদা। হ্যাঁ, পুরো গেট আপ শেষ, চিনতেছে না, ও চিনে নেয়। তারপর আমাকে হাত ধরে বাসায় নিয়ে গেল, আঙ্কেল বাসায় আসেন। আপনাকে আঙ্কেল ডাকছে? হ্যাঁ আমাকে আঙ্কেল ডাকতেছে, আমার ছেলে। হ্যাঁ বাসায় নিলাম, ওর আম্মু দেখতেছি ফাঁকের করে চা নাস্তা রেডি করতেছে। আমার স্ত্রী জানে আমি না, আমার স্ত্রী আমি দুবাইতে, আমার স্ত্রী জানে কি এটা অন্য ব্যক্তি, অন্য ব্যক্তির মাধ্যমে কিছু জিনিস পাঠিয়েছে। জিনিস আছে আমার লাকিজের মধ্যে, জিনিস আছে। আচ্ছা, তারপর আমার ছেলে আমাকে হাত ধরে নিয়ে গেল
বলে আঙ্কেল এখানে বসেন। আমার ওয়াইফের মোবাইলটা আমার ছেলের হাতে। তারপর আমার ছেলেকে আমি কুলে নিলাম, বলছি আঙ্কেল এদিকে আসো, আমার কুলে বসো। তো আমার কুলে আসছে, আমাকে জড়াই ধরছে, কুলে নিয়ে ওর থেকে মোবাইলটা নিলাম। তখন লক খোলা। হঠাৎ গ্যালারিতে ঢুকলাম বা পুরো ডিটেলস চেক করতে সব কিছু দেখলাম, অনিয়মগুলো, নাম্বার টাম্বার দেখলাম, রেকর্ডিং দেখলাম। যারা আমি সন্দেহ করছি ওই ছেলেরা ছবি আছে ওখানে। তারপর চান্স উনি চা আনার পরে বলতে ঠিক আছে, আমি তখনও মুখ বাঁধা, আমার মুখ খুলি নেই। তারপর আমাকে বলতে আপনি চা খান। আমি জানি আমি চা খাবো না। না খান, আপনার ভাই বলছে আপনাকে চা দিতে। আমার ওয়াইফ আমাকে বলতেছে, এখন তো চা খাইতে তো মুখ খুলতে হবে। স্ত্রীও আপনাকে চিনছে না? চিনে নাই। আপনার মাস্ক ছিল? মাস্ক ছিল তখনও চিনে নাই। এখন তো চা খাইতে হলে তো আমার মাস্ক খুলতে হবে। অনেকক্ষণ বলার পরে মাস্কটা খুললাম। মাস্ক খোলার পর ও দেখছে, ও দেখে কান্না করে দিয়েছে, আমার ছেলেও কান্না করে দিছে। যখন কান্না করে দিচ্ছে, ও আমাকে হঠাৎ করে জড়াই ধরছে, আমার ওয়াইফ জড়াই ধরে বলতেছে আমার ভুল হয়ে গেছে, আমরা মাফ করে দাও। কি ভুল হয়েছে? ও তো বুঝতে পারছে কি ভুল হয়েছে। মোবাইল দেখছি বা ও কি করছে ওই তো জানে, ও যে নিয়ম করছে ওই সব কিছু জানে, ও যে আমার সাথে অন্যায় করছে সব কিছু জানে। এই জন্য তো বলতেছে আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। আমি বলছি তুমি যে কাজগুলো করছো এগুলো তো মাফ করার মতো না, আমি তো তোমার তো এগুলো আশা করি নাই, এগুলো কেন করছো? পা ধরে ফেলছে, জড়াই ধরে ফেলছে, জড়াই ধরে শোয়াই ফেলছে কাঠের মধ্যে, বলছে আমাকে মাফ করে দাও। মানে যতক্ষণ মাফ করতেছে ততক্ষণ আমাকে ছাড়তেছে না। আমি বলছি ঠিক আছে, যা হয়েছে আমি তোমার মাফ করে দিছি, ভালো হয়ে যাও। ঠিক আছে। একদিন গেল, ওই আমি বাসায় ঘুমাই থাকি, ও আমার ফার্স্ট থেকে উঠে গিয়ে বাইরে কথা বলে ফোনে। কিন্তু কার সাথে কথা বলছে? কয় আমার আপুর সাথে বা আমার স্বাস্থ্য ভাইয়ের সাথে। আমি বাজারে গেলাম, ও কথা বলে, আমাকে ফাঁকি দিয়ে দিয়ে কথা বলতেছে। আমি বলছি দেখো এতদিন আমি ছিলাম না, এখন আমি চলে আসছি, যা করছো করছো, ভালো হয়ে যাও। আমার একটা ছেলে আছে, ছেলের দিকে তাকে তুমি ভালো হয়ে যাও, সুন্দর একটা সংসার, ওর সংসারটা নষ্ট করিও না। তারপর কথা হ্যাঁ ঠিক আছে ভালো হয়ে যাব না, ও তো পরিবর্তন আনতেছে না। শেষ পর্যন্ত মানে ওকে আমি মারি এক পর্যায়ে। মারার পরে ওর একটা স্বাস্থ্য ভাই আছে, স্বাস্থ্য ভাই এখানে গেলাম, ও আমাকে এক পর্যায়ে মিলিয়ে দিল। আমি বলছি ঠিক আছে যা হয়েছে হয়েছে, আমি তোমাকে মারছি ঠিক আছে, কেন মারছি সেটা তুমি জানো, আমি ওগুলো ভুলে গেছি, ভুলে যাব, তুমি আমার সাথে সুন্দর করে সংসার করো। আমার কেন ছেলে আছে, সংসারটা নষ্ট করিও না। তুমি বিয়ে করতে পারবা, আমিও বিয়ে করতে পারবো, আমার ছেলেরা বাপ পাবে না মা পাবে না। ছেলের দিকে তাকে সবকিছু ভুলে গিয়ে একবারে নতুন করে জীবন শুরু করো। ও রাত্রে গেছি, রাত্রে ওর ভাই বুঝেছে কিরকম, স্বাস্থ্য ভাইয়ের এখানে আমি ছিলাম, আমি আমার বাসায় চলে আসছি, ও স্বাস্থ্য ভাইয়ের এখানে ছিল। ঠিক আছে ওই বাসায় চলে যা, ভালো হয়ে যা, যা হয়েছে হয়েছে, জামাইরে আমি বলছি মাফ করে দেবে, ওর এগুলো মনে রাখবে না। ও আমার বাসায় না এসে ও চলে গেছে অন্য জায়গায়। ওরা আমি খুঁজতেছি, মানে কয়েকবার গেছি চিটাং, আপ ডাউন করছি, খুঁজতেছি, ওরা পাইতেছি না। আমার নাম্বার কল দিলে ফোন ধরে না, কোথায় আছে তাও জানি না। তার বাড়িতে তার বাবা মা জানে না? জানে, আমাকে বলতেছে না। বর্তমান অবস্থা ও তো আমার থেকে চলে আসছে, প্রায় 1 বছর হয়েছে। 1 বছর থেকে আপনার আলাদা? হ্যাঁ সেপারেট। আমি ঢাকায়, আমি আর প্রবাসে যাই না। আমার সাথে মাঝে মাঝে যোগাযোগ করে, আমার ছেলে আমার সাথে কথা বলে। আপনাদের মধ্যে কোনো ডিভোর্স হয়নি এখনো? ও ডিভোর্স আমাকে দিতেছে না। ও আমাকে বলছে আমাকে ডিভোর্স দিতে। আমি বলছি আমি তোমার ডিভোর্স দেবো না, তুমি যদি পারো তুমি দিয়ে দাও। আমাকে এখন ডিভোর্স দেয় নাই। আমি ওরে বলছি তুমি চলে আসো, আমি তো তাকে ফেরত চাইবিতে আমি এখনো কি ওরে আমি ডিভোর্স দিই নাই। এখন চিটাঙে উনি মানে কার কাছে থাকছে, কি করছে? ওর বোন আছে আর ওখানে। এখন আমার ওয়াইফ জব করতেছে, আমার ছেলেকে মাদ্রাসায় পড়াইতেছে। আপনার থেকে আলাদা থাকছে? আমার থেকে আলাদা থাকতেছে। ও আমাকে বলতেছে, একবার বলতেছে আসবে, একবার বলতেছে আমি ওর কাছে চলে যাওয়ার জন্য, আবার বলতেছে আইসো না, আবার বলতেছে তুমি আমার অতীতগুলো যদি মনে করাই দাও বা অতীতগুলো নিয়ে যদি আবার ঝগড়া করো। আমি বলছি দেখো তুমি যদি আসো আমার কাছে, আমি তোমার কোনো অতীত আর মনে রাখবো না, অতীতগুলো আমি ভুলে যাব। কেন? আমার ছেলের কারণে অতীত মনে রেখে তোমার সাথে ঝগড়া করব, সেটা আমি চাই না। আপনার অনেক সময় মারধর হয়েছে বোধহয় ঘটনা নিয়ে, না? 2-3 বার মারধর হয়েছে, যাই কারণে আরো আপনার স্ত্রী মনে হয় চলে গেছেন। হ্যাঁ মারধরের কারণে চলে গেছে। এইসব ব্যাপারগুলো যদি সত্য হয়ে থাকে, আপনার কথাগুলো আমরা ধরে নিলাম সত্য, তো ব্যাপারগুলো যদি মেনে নিতে না পারেন তাহলে তাকে কেন ডিভোর্স দিয়ে দিচ্ছেন না? না আমি ওরে ডিভোর্স দিতেছি না, কেন না আমি নিতে চাচ্ছি। তো নিতে যে চাচ্ছেন, তাহলে আপনার মনের ভিতরে যেই সমস্যাগুলো আছে বা মনের ভিতরে যেই শঙ্কাগুলো আছে বা আপনি যেগুলো ভুলতে পারছেন না, সেগুলো কেন আপনি পরিষ্কারভাবে মন থেকে মুছে ফেলতেছেন না? একসাথে তো 2 নৌকায় পা দিয়ে আপনি চলতে পারবেন না, এটা আপনার জন্য কষ্টকর এবং ক্ষতিকর। আপনি না পারতেছেন তার অপরাধগুলো ভুলে যেতে, না পারতেছেন তাকে ছাড়া থাকতে, সেটা সন্তানের কারণে হোক বা আপনার স্ত্রীর প্রতি ভালোবাসার কারণে। হ্যাঁ এটা আমার স্ত্রীর প্রতি ভালোবাসা অবশ্যই আছে। আপনার সময় তো চলে যাচ্ছে, আপনার সুন্দর সময়গুলো কিন্তু নষ্ট হচ্ছে। এই যে সময়গুলো যাচ্ছে, এখন কিন্তু আপনার ক্যারিয়ার বিল্ড আপ করার সময়, আপনার জীবন গড়ার সময়, ভবিষ্যতের দিকে আগানোর সময়। এই সময়টা আপনি দ্বিধান্বিত হয়ে কি করবেন কি করবেন না এটা নিয়ে ভুগছেন। কিন্তু আপনার
কথা শুনে যেটা মনে হচ্ছে, সে যতবার আপনার কাছে ফিরে আসে বা ফিরে আসার কথা বলে, পুরনো পাপের কথাগুলো আপনি ওঠান এবং তাকে মারধর করেন। এই ব্যাপারগুলো আপনি ঘটিয়েছেন, যেই কারণে আপনার স্ত্রী চলে গেছে। প্রবাসা থেকে আসার পরে জি। 1 মাসের মধ্যে চলে গেছে। ঠিক আছে, কিন্তু ওই 1 মাসের মধ্যে আপনি 2-3 বার তাকে মারছেন। হ্যাঁ, 2-3 বার মারছি। এখন একসাথে সংসার করতে বিভিন্ন ব্যাপার নিয়ে দ্বিমত হয়। এখন প্রত্যেক দ্বিমতেই যদি আপনি তার পুরনো পাপের কথা স্মরণ করান, তো এটা তো মানে মেনে নেওয়াটা একটু কষ্টকর। আর আপনি যদি মন থেকে এইসব ব্যাপার না মেনে নিতে পারেন, আপনাকে কেউ বাধ্য করছে না। না, অনেক সময় মানুষ সুযোগ দেয় শুধরাবার জন্য, আবার অনেক সময় বলে যে না, এটা কখনো শুধরাবার না, যে একবার এরকম করছে সে ভবিষ্যতে করবে। আপনার ক্ষেত্রে যদি এরকমই হয়ে থাকে, তাহলে আপনি বের হয়ে যান সেই সম্পর্ক থেকে, ডিভোর্স দিয়ে দেন। হ্যাঁ, আমার এখন আপনাদের ব্যাপারটা হচ্ছে এইগুলো না ওগুলো না। না, এখন আমি এখন মাঝখানে আছি। তো এই ক্ষেত্রে তো 3টা জীবন নষ্ট হচ্ছে। হ্যাঁ, 3টা জীবন নষ্ট হচ্ছে। আমি এই জন্য এটাই চাইতেছি, ও যদি আমার কাছে চলে আসে, এখন ও যদি আমার কাছে চলে আসে, আমি অতীত কোনো কিছু মনে রাখবো না। ওরা আমি মন থেকে মাফ করে দিছি। কেন? আমার ছেলের কারণে। আমি ওরে এখনো বলতেছি, তুমি আমার কাছে চলে আসো। আমি আপনাদেরকে কথা দিলাম, আর পুরোনো অতীতগুলো আমি মনে রাখবো না। ও আমাকে এটাই বলছে, ঠিক আছে, তুমি যদি আমার কাছে আসো, একটা মাজারে গিয়ে শপথ করতে হবে, তুমি আমার অতীত মনে রাখবা না। আমি বলছি ঠিক আছে, তুমি যেখানে যেতে বলো আমি সেখানে যাব, শপথ করব। আমি তোমার অতীত আর আমি মনে রাখবো না, তোমাকে আমি কখনো বলবো না ওগুলা। আমরা সুন্দর করে জীবন শুরু করি। কেননা আমার ছেলের কারণে। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। অন্যদিকে আপনার স্ত্রীর কাছে আমাদের অনুরোধ, যেই ভুল আপনি করেছেন, ব্যাপারগুলো যদি সত্যি হয়ে থাকে, এরকম ভুল থেকে সচরাচর দ্বিতীয়বার সুযোগ মানুষের জীবনে আসে না। আপনি হয়তো সুযোগটা পাচ্ছেন, আশা করব আপনি এই সুযোগ কাজে লাগাবেন। ভবিষ্যতে এমন ভুল আপনার দ্বারা হবে না, আমরা এটাই আশা করছি। আজকের বিষয়টি খুবই স্পর্শকাতর। বিবাহিত জীবনে বিশ্বাস ভেঙে গেলে সম্পর্ক গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে সেই ভুলের প্রতিক্রিয়ায় মারধর বা নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সংসার টিকে থাকে সম্মান, নিরাপত্তা আর পারস্পরিক বিশ্বাসের উপর। দুজনকেই সেই জায়গায় আসতে হবে। প্রয়োজন হলে পেশাদার কাউন্সেলিং অথবা অভিজ্ঞ পরামর্শদাতার সাহায্য নিন। সবার অবগতির জন্য জানাচ্ছি, এটি একটি আলোচনা, চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের।